নমস্কার, ওয়েলকাম টু এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস। এবিসি একাডেমির ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা দুটো নিউজ প্যারালেলি ডিসকাস করব। ওয়ান ইজ গুড নিউজ ফর ইন্ডিয়া অ্যান্ড আদার ইজ আনফর্চুনেট নিউজ ফর ইন্ডিয়া। দুটো নিউজই আমাদের ডিফেন্স রিলেটেড ডিল নিয়ে, তেজস নিয়ে। তার আগে আমরা দেখে নিই এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস যে কোনো রকম কম্পিটিটিভ এক্সামের জন্য আইএস, আইপিএস, আইএফএস বা ডাব্লিউবিসিএস এর জন্য ইউ ক্যান জয়েন এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস। এখানে তুমি ফ্রি ডেমো ক্লাসেস পাবে, ফ্রি ডেমো ক্লাসেসগুলো অ্যাভেল করো এবং তারপর ডিসাইড করো এবং জয়েন করো। এছাড়া এবিসি রিলেটেড যে কোনো রকম এনকোয়ারির জন্য তোমরা কন্ট্যাক্ট করতে পারো 9474586670 নাম্বার। চলো তাহলে আজকের টপিক আমরা স্টার্ট করি। আজকের টপিক স্টার্ট করার আগে তোমাদের জন্য থাকছে একটা প্রশ্নটা হচ্ছে, ব্রিটিশ প্রাইম মিনিস্টার বরিস জনসন ওয়াজ দ্য লিডার অফ হুইচ পার্টি? যে ইউকের পিএম যিনি সদ্য রিজাইন করেছেন তার পোস্ট থেকে, কেন রিজাইন করেছেন, কি কারণ, সেটা আমরা অবশ্যই আজকের ভিডিও শেষে ডিসকাস করব। তার আগে তোমাদের জন্য থাকছে একটা প্রশ্ন, যে ব্রিটিশ প্রাইম মিনিস্টার বরিস জনসন কোন পার্টির মেম্বার ছিলেন? ফার্স্ট কনজারভেটিভ পার্টি, অপশন এ; অপশন বি রিপাবলিক পার্টি; অপশন সি লেবার পার্টি; অপশন ডি আলবা পার্টি। এর ডিসকাশন থাকবে আমাদের ভিডিওর শেষে। চলো তো আজকের ভিডিও স্টার্ট করা যাক। তো প্রথম আমাদের ব্যাড নিউজ আসছে কোথা থেকে? ব্যাড নিউজ আসছে ফিলিপিন্স থেকে। আমরা যদি দেখি এটা হচ্ছে আমাদের ফিলিপিন্স। তাহলে ফিলিপিন্স যখনই আসছে, ফিলিপিন্সের সাথে আরেকটা জিনিস রিলেটেড হয়ে যাচ্ছে, যে ক্যাপিটাল অফ ফিলিপিন্স ম্যানিলা। এটা সবসময় মনে রাখবে। এছাড়া ম্যানিলা বিভিন্নভাবে ইম্পর্টেন্ট, বহু হেডকোয়ার্টার্স আছে। তো আমাদের ফিলিপিন্সের সাথে যে ইস্যুটা এসছে, সেই ইস্যুটা কি? এখানে দেখো, ইন্ডিয়াস এলসিএ তেজস লুজেস আউট ফার্স্ট বিগ ইন্টারন্যাশনাল অর্ডার টু সাব গ্রিফিন অর F-16 ফাইটার জেটস। মানে এখানে কি বলছে, যে ইন্ডিয়ার এলসিএ তেজস, আমরা এলসিএ তেজসের নাম সবাই জানি, যে আমাদের ইন্ডিজিনিয়াস এয়ারক্রাফট, সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল এয়ারক্রাফট। তো এলসিএ তেজস লুজেস আউট, কি হয়েছে? লুজেস আউট মানে ওকে লুজ করেছে বা হেরে গেছে। কার কাছে? ডিলে কার কাছে? সাব গ্রিফিনস বা F-16 ফাইটার জেটস। তো কি হিসাবে হেরেছে? অ্যাকচুয়ালি যদি দেখি, যে এখানে একটা ইনফরমেশন তোমাদের দিই, যে প্রতি 2 বছর অন্তর সিঙ্গাপুরে একটা এয়ার শো হয়। সেই এয়ার শোতে কি থাকে? এয়ার শোতে আসে হচ্ছে হাই লেভেল গভর্নমেন্ট অ্যান্ড মিলিটারি ডেলিগেটস। তারা কি করে? তারা তাদের দেশের বিভিন্ন ওয়েপেন্স যেগুলো ম্যানুফ্যাকচার হয় তাদের দেশে, সেগুলোর শো করতে আসে, অথবা তাদের দেশের যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টগুলো পারচেসের জন্য আসে। তাহলে বলতে পারো এটা হচ্ছে একটা ডিফেন্স ইকুইপমেন্টের মেলা। এখানে কি হয়? এখানে ইন্ডিয়া শো করেছিল মেইনলি 3টে আইটেম। একটা হচ্ছে এলসিএ তেজস, আর একটা হচ্ছে লাইট কমব্যাট হেলিকপ্টার আমাদের হ্যালের, আর হচ্ছে আমাদের ব্রাহ্মস। এই 3টে জিনিস মেইনলি আমরা শো করি। তো প্রথমে যদি দেখি ফার্স্ট নিউজ, যদি আমরা দেখি ফলো করি, তাহলে দেখবো প্রথম ইন্ডিয়া ফিলিপিন্স এর মধ্যে কি স্বাক্ষরিত হয়? $375 মিলিয়ন বা $375 মিলিয়ন ব্রাহ্মস ডিল সিগনেচার হয়। এবং তারপরে কি হয়? আচ্ছা, এখানে ব্রাহ্মসের ব্যাপারে বলে নি। ব্রাহ্মস হচ্ছে ইন্ডিয়া এবং রাশিয়া দুজনে মিলে যৌথভাবে বা কম্বাইন্ডলি ডেভেলপড সুপারসনিক মিসাইল। তো ব্রাহ্মসের রেঞ্জ যদি দেখি, তাহলে 290 কিলো। তো ব্রাহ্মস ইন্ডিয়া ফিলিপিন্সের মধ্যে ব্রাহ্মসের ইঙ্ক প্যাক্ট হওয়ার পর ইন্ডিয়া যে আরো দুটো প্রোডাক্ট শোকেস করে, এক হচ্ছে এলসিএ তেজস, আর একটা হচ্ছে এলসিএইচ লাইট কমব্যাট হেলিকপ্টার। এলসি এর ফুল ফর্ম যদি দেখি, তাহলে হচ্ছে লাইট কমব্যাট এয়ারক্রাফট, আর এলসিএইচ হচ্ছে লাইট কমব্যাট হেলিকপ্টার। এই দুটো ইন্ডিয়া শোকেস করে। তো এই দুটো ব্রাহ্মস কেনার পর ফিলিপিন্স কি করে? ফিলিপিন্স এই দুটো কেনার জন্য উৎসাহিত বোধ করে, বা আফটার ব্রাহ্মস ফিলিপিন্স লুকিং টু বাই এলসি অ্যান্ড এলসিএইচ, দুটো কিনতে ইচ্ছা জাহির করে। কিন্তু কি হয়? কিছু বিশেষ কারণে ইন্ডিয়া সাব গ্রিফিন অ্যান্ড F-16 ফাইটার জেটের কাছে হেরে যায়, বা বলতে পারো যে ফিলিপিন্স এলসিএ তেজসের তুলনায় এদেরকে কেনা বেশি প্রেফার করে। তো কেন করে? যদি দেখি F-16 ফ্যালকন, এটা অনেকেই নাম শুনে থাকবে। এটা ইউএস মেড সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল ফাইটার জেট। এটা ম্যানুফ্যাকচার কে করে? লকহিড মার্টিন। এটা অ্যাকচুয়ালি কম্বিনেশন অফ 2 কোম্পানিজ। আর সাব গ্রিফিন যদি দেখি, সাব হচ্ছে একটা সুইডিশ কোম্পানি, সাব এবি, ঠিক আছে। এরা ম্যানুফ্যাকচার করে হচ্ছে সাব JAS-39 গ্রিফিন, সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল ফাইটার জেট। এবং এরা দুজনে কি অ্যাডভান্টেজ? এরা দুজনেই হচ্ছে ওয়ার টেস্টেড, মানে অলরেডি প্রিভিয়াসলি এদেরকে যুদ্ধে ইউজ করা হয়েছে, যে হিসাবে এলসিএ তেজস যুদ্ধে ইউজ করে না। তো ফিলিপিন্স কি কারণে ইন্ডিয়ার এলসিএ তেজসকে প্রথমে অগ্রাধিকার দিয়েছিল? তার একটাই কারণ হচ্ছে এমআরও। ইন্ডিয়া তার ফাইটার জেটের সাথে সাথে আরেকটা জিনিস প্রপোজ করেছিল, সেটা হচ্ছে এমআরও। এমআরওর ফুল ফর্ম যদি দেখি, তাহলে হচ্ছে মেনটেন্যান্স, রিপেয়ার অ্যান্ড ওভারঅল ইউনিট। মানে ওদের যে সুখোই বা রাশিয়ান এয়ারক্রাফটগুলো আছে, তার যে মেনটেনেন্স দরকার। অ্যাকচুয়ালি ফিলিপিন্স বহুদিন থেকে
যদি দেখি রাশিয়ান এয়ারক্রাফট ইউজ করছে MiG-21, সুখোই 30। তো এদের যে মেনটেন্যান্সের জন্য রেগুলার বেসিসে পেয়ার পার্টসগুলো দরকার হয়। তো ইউক্রেন ওয়ারের পর যখন ইউএসএ কি করেছে, রাশিয়ার উপর স্যাংশনস দিয়েছে, তখন এইসব পেয়ার পার্টসগুলোর অ্যাভেলেবিলিটি মার্কেটে অনেক কমে গেছে। এবং যেহেতু ডিরেক্টলি ফিলিপিন্স কি করতে পারছে না, ডিরেক্টলি ফিলিপিন্স বাই করতে পারছে না রাশিয়ার কাছ থেকে, তো এদেরকে কি করতে হচ্ছে, এইসব ফাইটার এয়ারক্রাফটগুলোর রিপ্লেসমেন্ট দেখতে হচ্ছে। তো রিপ্লেসমেন্টের হিসাবে তারা কি করেছিল, তাদের কাছে অপশন ছিল LCA তেজাস, F-16 ফ্যালকন আর T-9 গ্রিফিন। তো এর মধ্যে ফার্স্টে ওদের কি ছিল, LCA তেজাস। কেন কি ইন্ডিয়া প্রোভাইড করছিল MRO। তাহলে অবভিয়াসলি তারা ফার্স্টে LCA তেজাসকে করেছিল, কেন কি ইন্ডিয়া বলেছিল MRO প্রোভাইড করব। তার মাধ্যমে কি হচ্ছে, যেহেতু আমরা জানি যে এখনো ইন্ডিয়া এবং রাশিয়ার মধ্যে বিজনেস কন্টিনিউ আছে, ওয়েপেনের বা এয়ারক্রাফটের স্পেয়ার পার্টসের ডিলিং সেটা এখনো কন্টিনিউ আছে। তো ইন্ডিয়া সেই হিসাবে কি করেছিল, তাকে MRO প্রোভাইড করেছিল ফিলিপিন্স। কিন্তু পরবর্তীকাল থেকে দেখি যদি আমরা, তাহলে হচ্ছে ফিলিপিন্স কি করে, ফিলিপিন্স F-16 ফাইটার বা গ্রিফিনের মধ্যে থেকে একটাকে চুজ করবে বলে ডিসাইড করে LCA তেজাসের তুলনায়। এর একটা প্রধান কারণ বলতে পারো যে এরা দুজনই হচ্ছে ওয়ার টেস্টেড, মানে এদেরকে প্রিভিয়াসলি ওয়ারে ইউজ করা হয়েছে। তো ইন্ডিয়া যে এই সেলসগুলো করছে, অ্যাকচুয়ালি যদি দেখি এটা হচ্ছে ইন্ডিয়া দীর্ঘদিন ধরে চেষ্টা করছে ইন্ডিয়ার ওয়েপেন এক্সপোর্টকে ইনক্রিজ করা, এবং এটা একদিনের প্রসেস না, এটা লং টার্ম প্রসেস। তো এটার জন্য কি করতে হচ্ছে, ইন্ডিয়াকে বেশ কিছু স্টেপস নিতে হয়েছে। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস জেনে নিই যে ফিলিপিন্স, আমাদের যে ইন্ডিয়া অ্যান্ড ফিলিপিন্সের মধ্যে যে ব্রাহ্মস ডিলটা স্বাক্ষরিত হয়েছিল বা সিগনেচার হয়েছিল, সেই ডিলটা স্বাক্ষরের পিছনে যার স্পেসিফিকভাবে খুবই বড় ভূমিকা আছে, সেটা হচ্ছে রড্রিগো ডুটার্টে, XPM অফ ফিলিপিন্স, ঠিক আছে। এবং তাকে সাকসিড করেছে হচ্ছে ফার্ডিন্যান্ড মার্কোস জুনিয়র। তো আমরা যেটা বলছিলাম যে ইন্ডিয়া দীর্ঘদিন ধরে চেষ্টা করছে নিজের এক্সপোর্টকে, ওয়েপেন এক্সপোর্ট মেইনলি হচ্ছে ওয়েপেন এক্সপোর্টকে ইনক্রিজ করা। তার জন্য কি দরকার, ইন্ডিয়াকে তার মেক ইন ইন্ডিয়া যে ইনিশিয়েটিভ আছে তার আন্ডারে কি করতে হবে, নিজের দেশে ওয়েপেন এবং আদার্স পার্টস ম্যানুফ্যাকচার করা স্টার্ট করতে হবে। এবং ম্যানুফ্যাকচার করা স্টার্ট করতে গেলে প্রথমে ইন্ডিয়াকে কি স্টেপ নিতে হবে, যে বাইরের দেশ থেকে যে জিনিসগুলো আমরা ইম্পোর্ট করছি সেই জিনিসগুলোকে বন্ধ করতে হবে। তার জন্য ইন্ডিয়া কিছু মেজর ইনিশিয়েটিভ নেয়, মেজর ইনিশিয়েটিভ টেকেন বাই গভর্নমেন্ট টু প্রমোট ইন্ডিয়ান ডিফেন্স সেক্টর। কি নেওয়া হয়, মেনলি আমাদের যে ইন্ডিজিনাস সেলফ রিলায়েন্স এবং ইন্ডিজিনিয়াস হওয়ার জন্য ডিফেন্স সেক্টরকে চেষ্টা করা হয়। দ্বিতীয় কথা হচ্ছে প্রমোট অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন ডিফেন্স সেক্টর, ডিফেন্স সেক্টরকে কি করা হয়, প্রমোট করা হয় এবং সেখানে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট করা হয়। কিসের পিছনে, R&Dর পিছনে। R&D বলতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট পিছনে। ইস্যুইং এনওসি নো অবজেকশন সার্টিফিকেট। নো অবজেকশন সার্টিফিকেট মিনস কোনো একটা প্রাইভেট কোম্পানি সে কি করলো, কোনো একটা জিনিস ম্যানুফ্যাকচার করলো বা কোনো একটা ওয়েপেন ম্যানুফ্যাকচার করলো, সেটাকে নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া মিলিটারি প্রোডাক্ট যারা তারা যেগুলো ম্যানুফ্যাকচার করছে সেগুলোকে এক্সপোর্ট করার জন্য। এতে আমাদের কি হচ্ছে, ওভারঅল এক্সপোর্ট আমাদের বাড়ছে। এছাড়া যদি দেখি ইন্ডিয়া কি করেছে, বাইরে থেকে যে সকল আমরা জিনিস ইম্পোর্ট করতাম সেই সব ইম্পোর্টেড প্রোডাক্টের ওপর, যেগুলো ইম্পোর্ট করতাম সেই প্রোডাক্টের উপর ব্যান করেছে। এবং বিভিন্নভাবে স্টেপ বাই স্টেপ, কখনো 100টা, কখনো 200টা, কখনো 107টা, বিভিন্নভাবে একের পর যদি দেখি ইম্পোর্ট বন্ধ করতে করতে তারা প্রায় 2851 আইটেমের উপর কি লাগিয়েছে, ব্যান্ড লাগিয়েছে। ফলে এইসব আইটেমগুলো যখন বাইরে থেকে আসা বন্ধ হয়ে গেল, তবে স্বাভাবিক কিভাবে কি হবে, এগুলোকে ইন্ডিয়ায় ম্যানুফ্যাকচার করা স্টার্ট করতে হবে। এবং তারই রেজাল্ট হিসাবে যদি দেখি আমরা, ইন্ডিয়ার এক্সপোর্ট বা আর্ম এক্সপোর্ট 2014 থেকে 2014 পর থেকে প্রায় অ্যাপ্রক্স 6 গুণ ইনক্রিজ করেছে, 6 টাইমস ইনক্রিজ করেছে। এটা আমাদের পক্ষে খুব একটা গুড নিউজ। এবং তারই একটা রেজাল্ট হিসাবে যদি দেখি আমরা, রিসেন্টলি ইন্ডিয়া পোস্ট রেকর্ড অফ 13,000 crore ওর্থ ডিফেন্স এক্সপোর্ট ইন 2020-21। মানে আমরা এক বছরে প্রায় 13,000 কোটি টাকার ডিফেন্স এক্সপোর্ট করেছি, এটা আমাদের একটা সাকসেস। তো আমাদের আচ্ছা, এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট নিউজ চলে আসছে যে আমাদের এখন ডিফেন্স মিনিস্টার কে আছে, রাজনাথ সিং, এটা তোমরা সবাই জানো। এই নিউজেরই আরেকদিকে যদি দেখি আমরা, আরেকটা সাউথ এশিয়ান কান্ট্রি মালয়েশিয়া, সাউথ এশিয়ান কান্ট্রি মালয়েশিয়া কি করে, ইন্ডিয়া মালয়েশিয়ার ডিফেন্স মিনিস্টার লেভেল টকস অন ফোকাস অন LCA অ্যান্ড সুখোই 30 ফ্লিট। এক্ষেত্রেও কি ইন্ডিয়া একই প্রপোজাল দিয়েছিল, LCA তেজাস আর সুখোই 30-র MRO ফুল ফর্ম আমি কি বলেছিলাম, মেইনটেনেন্স, রিপেয়ার অ্যান্ড ওভারঅল ইউনিট। আমরা যদি মালয়েশিয়ার লোকেশন দেখে নিই, তাহলে এটা আমাদের ভারতবর্ষ, এখানে হচ্ছে আমরা দেখছি মালয়েশিয়া। মালয়েশিয়ার ক্যাপিটাল কুয়ালালামপুর। তো ইন্ডিয়া মালয়েশিয়া ডিফেন্স মিনিস্টার লেভেল টকস হয় অন LCA তেজাস অ্যান্ড সুখোই 30। তো এর পিছনে একটা স্টোরি আছে। ফার্স্ট হচ্ছে মালয়েশিয়ার লোকেশন। মালয়েশিয়া কোথায় আছে, নিয়ার স্ট্রেট অফ মালাক্কা। কোথায় এটা অবস্থিত, সাউথ চায়না সি। এবং আমরা যদি অ্যাকচুয়ালি দেখি তাহলে হচ্ছে সাউথ চায়না সিতে মালয়েশিয়ার সাথে বর্ডার রিলেটেড কিছু ডিসপিউটস আছে। তাহলে সেখানে মালয়েশিয়াকে যদি সেফ থাকতে হয়, তাহলে অবভিয়াসলি কি করতে হবে, তার এয়ারফোর্সকে তাকে স্ট্রং করতে হবে। সেই জন্য তার কি ছিল, মালয়েশিয়ার এয়ারফোর্স হ্যাজ বিন লুকিং ফর 18 নিউ ফাইটার জেট। এবং সেই জন্য কি হচ্ছে, তারা ফাইটার জেট কেনার দিকে অগ্রসর হয়। কিন্তু সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে কম্পিটিটর অনেক ছিল।
কম্পিটিটর বলতে কোরিয়া, পাকিস্তান, চায়না, সুইডেন, আদার্স কান্ট্রি। এখানে ইন্ডিয়া শো করেছিল কোনটা, এলসিএ তেজাস মার্ক 1A ভার্সন। তো ইন্ডিয়ার সাথে এই ডিফেন্স ডিল হওয়ার আগে ইন্ডিয়া কি করে, ইন্ডিয়া মালয়েশিয়া ফর্ম এ ডিফেন্স কোঅপারেশন। ডিফেন্স কোঅপারেশন কি অ্যাকচুয়ালি কি, একটা কমিটি, একটা ফরমেশন, কোঅপারেশন ফরমেশন হয়, যেটাতে কে থাকে, দুটো দেশেরই গভর্নমেন্ট এবং আর্মির হাই লেভেল ডেলিগেশন থাকে, যাদের মধ্যে কমিউনিকেশন এস্টাবলিশ হয়। এর ফলে কি হয়, যে কোনো রকম ডিল হচ্ছে ইজিলি সেটা সিগনেচার করতে সুবিধা হয়। এছাড়া আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইন্ডিয়ার লুক ইস্ট পলিসিতে মালয়েশিয়া হচ্ছে ইজ এ কি পিলার। লুক ইস্ট পলিসি কি, লুক ইস্ট পলিসি অ্যাকচুয়ালি অটল বিহারী বাজপেয়ীর প্রপোজ একটা পলিসি। আমাদের ইস্টে যে সকল কান্ট্রিজ আছে সেই সকল কান্ট্রিগুলোর সাথে কি করতে হবে, আমাদের কানেক্টিভিটি ইনক্রিজ করতে হবে, আমাদের ট্রেড ইনক্রিজ করতে হবে, আমাদের কালচার ইনক্রিজ করতে হবে, আমাদের ডিফেন্স রিলেটেড প্যাক্স ইনক্রিজ করতে হবে, পিপল টু পিপল কমিউনিকেশন বেটার হতে হবে, এবং বাইল্যাটারাল অ্যান্ড রিজিওনাল অ্যান্ড মাল্টিল্যাটারাল লেভেলে আমাদের বিজনেস কোঅপারেশন এবং আদার্স যে কোনো রকমের কাজের সাথে, অ্যাক্টিভিটির সাথে তাদেরকে কানেক্ট করতে হবে। অ্যাকচুয়ালি এগুলো সব কিছুর কারণ কি ছিল, টু কাউন্টার চায়না। তো আমরা সেই নিউজটা দেখলাম যে তেজাস এয়ারক্রাফট এমার্জ এস এ টপ চয়েস ফর মালয়েশিয়ান ফাইটার জেট। যদি না কোনো রকম পলিটিক্যাল বা কোনো রকম ব্লান্ডার হয়, তাহলে আমরা এই ডিলটাকে সাকসেসফুল ধরে নিতে পারি। যদিও এখনো সেটা 100% সাকসেসফুল বলা যায় না, তবে 95% চান্স এটা সাকসেসফুল হয়ে যাবে। তো এখানে মেন ইন্ডিয়ার যে দুজন কম্পিটিটর ছিল, বা ইন্ডিয়ার যে ফাইটার এয়ারক্রাফটের যে কম্পিটিটর ছিল, তাদের মধ্যে যদি দেখি, একটা পাকিস্তান এবং চায়নার তৈরি করা যে F-17 থান্ডার সিঙ্গেল ইঞ্জিন মাল্টি রোল ফাইটার জেট, আর একটা ছিল হচ্ছে সাউথ কোরিয়ান কাই T-50। ইনি হচ্ছেন হ্যালের চেয়ারম্যান। ইনি কি বলেছেন, ইট ইজ অলমোস্ট ইন দ্য ফাইনাল স্টেজ। এমআরও মানে বলেছিলাম মেইনটেনেন্স, রিপেয়ার অ্যান্ড ওভারঅল ইউনিট ফেসিলিটিস। আজকের নিউজ অ্যানালিসিস থেকে আমরা কি বুঝলাম, যে ইন্ডিয়া আলটিমেটলি কি চেষ্টা করছে, তার ডিফেন্স এক্সপোর্ট ইনক্রিজ করার জন্য। তার মধ্যে দেখবো আমরা বহু প্রাইভেট কোম্পানি আস্তে আস্তে নাম করছে, যেমন টাটা, মাহিন্দ্রা। এছাড়া যদি আদার্স বিভিন্ন কোম্পানি দেখি, এসএসএস ডিফেন্স। তো আজকে আমাদের প্রশ্ন ছিল যে ব্রিটিশ প্রাইম মিনিস্টার বরিস জনসন ওয়াজ দ্য লিডার অফ হুইচ পার্টি। অপশন এ ছিল কনজারভেটিভ পার্টি, অপশন বি রিপাবলিক পার্টি, অপশন সি লেবার পার্টি, অপশন ডি আলবা পার্টি। এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, কনজারভেটিভ পার্টি। ব্রিটিশ প্রাইম মিনিস্টার বরিস জনসন রিসেন্টলি অ্যানাউন্স দ্যাট হি ওয়াজ স্টেপিং ডাউন ফ্রম দ্য পজিশন। ঠিক আছে, পজিশন কোন পজিশন থেকে, এক হচ্ছে কনজারভেটিভ পার্টির হেড বা লিডারের পজিশন থেকে, দ্বিতীয় হচ্ছে ইউকের পিএম এর পোস্ট থেকে। কনজারভেটিভ পার্টির লিডারের জন্য যারা যারা সেই লিস্টে নমিনেট হন, তার মধ্যে দুজন খুব ইম্পর্টেন্ট নাম আছে। দুজনের মধ্যে ইনি হলেন লিজ ট্রাস, আর এনা হচ্ছে ঋষি সনক। আমাদের ক্ষেত্রে ঋষি সনক খুবই ইম্পর্টেন্ট হয়েছে, কারণ হচ্ছে ইন্ডিয়ান হলেন ইন্ডিয়ান অরিজিন। এই দুজনেই যদি দেখি টপ মোস্ট ক্যান্ডিডেটের মধ্যে পড়েন। আগামী দিনে আমরা জানতে পারবো যে এনা দুজনের মধ্যে উইন করছেন এবং বরিস জনসনের পোস্টে অ্যাজ এ প্রাইম মিনিস্টার অফ ইউকে পজিশন হোল্ড করছেন, বা অ্যাজ এ কনজারভেটিভ পার্টির লিডার হিসাবে পজিশন নিচ্ছে। আজকের জন্য এখানে এই নিউজ রিলেটেড যে কোনো রকম আপডেট যখন আসবে, আমরা আবার সেটাকে কভার করব। থ্যাংক ইউ।